আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমি উপরে মসজিদে নামাজ পড়ছি, তো নিচে 6 কাতার আর উপরে 4 কাতার। 1 কাতার হচ্ছে 25 জন, 10 কাতার 25 জন হয় তাহলে 250 লোক। আপনাদের এখানে নামাজ পড়ছে কম করে 150 লোক। আমরা এখানে সব মিলে মনে 50 জন আছি কিনা সঙ্গে। এই জিনিসগুলো আমার কাছে খুব আক্ষেপ লাগে যে যখন জাতীয় ক্রাইসিস দেখা দিবে, তখন যদি আমরা একটা জিনিসের ডাকে সাড়া না দেই, একত্রিত না হই, আমাদের মধ্যে আমাদের মাথায় এই জিনিসটা না থাকে যে এই যে আমরা যারা দীর্ঘদিন কথা বলতেছি, আমরা কাদের জন্য কথা বলি? আমার পাসপোর্টের বয়স হচ্ছে 28 বছর, 29 বছর। আমার তেমন দরকার নেই কথা কর, আপনারও দরকার নাই, এই সমাজও দরকার নেই, কিচ্ছু দরকার নেই। কিন্তু এখনো সুস্থ থাকি অসুস্থ থাকি, দিন হোক রাত হোক, এখনো কথা বলতে হয়। কারণ হচ্ছে এই সমাজ আমরা সৃষ্টি করছি, এই সমাজের কোনো ক্ষতি হলে আমাদের বুকে লাগে। ইংরেজিতে একটা শব্দ আছে, গড লাভস হিম হু লাভস হিজ ক্রিয়েশন। এই জন্য আমরা আসি। কেন আমরা এই মসজিদটা আজকে ভরে যেতে পারলাম না? আমাদের সব লোক এখানে আমরা আসতে পারলাম না, আমরা কথা বলতে পারলাম না? এই মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি বা এখানে যারা আছে কেউ আমাকে দাওয়াত দিয়েছে নাকি কারো দাওয়াতের অপেক্ষা করছি? আমাকে একজন একটা স্টিকার পাঠাইছে, আমি ফেসবুকে দেখিনি, আমি স্টিকারে দেখলাম যে মাতৃ মনিজ আজকে দোয়ার আয়োজন হবে, আমাকে এখানে আসতে হয়েছে। কেউ বলেন, আমাকে জিজ্ঞেস করেন, আমি বলার অপেক্ষা করিনি। কারণ এটা আমাদের অব্লিগেশন, ফর্জ। যার কারণে যে পূর্ববর্তী বক্তারা ওনারা যা বলছেন আসলে সত্যি, যে আমাদেরকে শামসু ভাই একটা কথা বলছেন যেগুলো আমাদের কামাই, কিন্তু ওনার ভাষায় বলছেন আসলেই তাই। আমরা অর্জন করছি এগুলো। আজকে চিন্তা করেন, আমার কাছে অনেক রেকর্ড আছে, শুধুমাত্র একটা চুইংগাম দোকান থেকে নিয়ে গেছে, যার কারণে এটার দাম খুব সম্ভবত 60 পয়সা বা 70 পয়সা হবে। এটার জন্য তার পিছনে পিছনে গেছে, সেটা কমে গেছে। কেন রে ভাই, 70 পয়সার জন্য তুমি তার পিছনে যাওয়ার দরকার কি? আর চাকু থাকার দরকার কি? 70 পয়সা নিয়ে যাক না, 10 টাকা নিয়ে যাক না, 1 প্যাকেট সিগারেট নিয়ে যাক না, 1 বোতল বিয়ার বেসো বিয়ার নিয়ে চলে যাক না, তুমি তার পিছনে দৌড়াবে। এগুলো আমাদের অর্জন। এগুলো অনেক কথা আছে, ইনশাল্লাহ আমরা বলবো। কতটুকু আমরা অ্যাডভান্স হয়েছি সেগুলো আমরা বলি। নদীর ওই পারে যে মুসলিম কমিউনিটি আছে, তারা এই দেশের হোম মিনিস্ট্রিতে এবং এই দেশের প্রশাসনে একটা চিঠি লিখছে, তার কপি আমাকে মেইল করছে। তারা বর্তমান আমাদের মাহমুদ ভাইয়ের মৃত্যু, তার আগে লাগানজিতে আরো কি হয়েছে, বেলজিয়ামে কি হয়েছে এবং পর্তুগালের বিভিন্ন জায়গায় কি হচ্ছে, তার একটা সুন্দর ব্যাখ্যা তারা দিয়ে এই পিটিশনটা তারা সেখানে দিছে। আমরা বাংলা যাকে বলি স্মারকলিপি, সেই কপি আমাকে তারা পাঠিয়েছে। এই দেশের বিশেষ করে অনেক বড় মাপের একজন সাংবাদিক, উনি হলো মিগেল তাবাস। উনি পত্রিকায় বলছে এবং টিভি সাক্ষাৎকারও বলছে যে যা কিছু হচ্ছে তার জন্য আমরা এখানে প্রস্তুত না, এবং এইটা আমরা কোনোদিন চিন্তা করতে পারি নাই যে একটি স্বাধীন দেশে এই ধরনের কোনো ঘটনা ঘটবে, মানুষের নিরাপত্তা থাকবে না। খুব জোরালো ভাষায় বলছে, এবং উনি খুব রেসপেক্টেড লোক। এখানে পর্তুগালের প্রেসিডেন্ট গত 10 তারিখে বলছে ওনার বক্তব্যে যে আমরা পর্তুগিজ হই আর ইমিগ্রেন্ট হই আর যেই হই, আমাদের কারো রক্তই বিশুদ্ধ নয়। আপনারা অনেকেই শুনছেন, এটা জানেন আপনারা। বলছি কারো রক্তই বিশুদ্ধ নেই, তার মানে আমরা সব সমান। আমাদের মধ্যে ক্লাসিফাই করে নেই, ডিফারেন্ট করে নেই। তারপরে এখানে একজন বড় সাহিত্যিক, যিনি অনেকগুলি অ্যাওয়ার্ড পাইছে, লিডিয়া জর্জ, উনি অনেক সুন্দর প্রতিবেদন সেই জাতীয় দিবসে উপস্থাপন করছে, অনেক বড় লেখা, এবং ওনার ভিডিও কয়েক লক্ষ লোক সেই ভিডিও দেখছে বা শেয়ার করছে অনেকে। তো এখন ঘটনা হচ্ছে কি, নির্দিষ্ট একটা দল বা তাদের লোক, তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এইগুলো করছে, কিন্তু পর্তুগালের লোক কিন্তু এগুলো করে না। তারা যদি একটা হয়, একজন যদি হয়, তো বাকি 4 জন আমাদের দল, বাকি 4 জন ইমিগ্রেন্টের পক্ষে, বাকি 4 জন ইমিগ্রেন্টের চিন্তা করে,
বাকি 4 জন চিন্তা করে কিভাবে এগুলো সমস্যার সমাধান করা যায়। এটা তো রিসেন্ট হয়ে গেল, মানুষ টের পাওয়ার আগেই। কারণ হচ্ছে এই গত 3 বছরের মধ্যে 3টা পার্লামেন্ট হয়েছে, যেটা আমরা কল্পনা করতে পারি। তো পলিটিক্যাল সিচুয়েশনটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু সবকিছুর পরে যেটা হলো যে আমরা ঘুমায় থাকলে চলবে না। কোন কোন রাজনৈতিক বক্তা যদি সংসদে দাঁড়ায় প্রথম বাংলাদেশের নাম নেয়, টেলিভিশনে যদি বাংলাদেশের নাম আসে, পত্রিকায় যদি বাংলাদেশের নাম আসে, আর বাংলাদেশের মানুষ যদি ঘুমায় থাকে, তাহলে হবে না। বাংলাদেশের মানুষকেও জাগতে হবে, তাদেরকেও বলতে হবে। কারণ বাংলাদেশি মানুষ সব যে খেতে কাজ করে, সব যে মাছ ধরে, আর সব যে সাইকেলে করে খাবার দেয়, তা কিন্তু না। আমি বলি বিভিন্ন জায়গায় আমাদের হাজার হাজার মানুষ, না হাজার হাজার মানুষ আছে যারা মেনে নেয়। এই পর্তুগাল, আমি আপনি জানি না, সরকার কিন্তু জানে। সরকার জানে গোল্ড ভিসা দিয়ে কারা প্রপার্টি কিনছে, সরকার জানে গোল্ড ভিসা দিয়ে কারা এই দেশে লিগেল হয়েছে, সরকার জানে কত টাকা ইনভেস্ট করে এখানে কি কি করে। আজ থেকে 20 বছর আগে ইফকো কোম্পানি 200 মিলিয়ন ইনভেস্ট করছে, ইট বিলংস টু বাংলাদেশ। জানি আমরা একসাথে ইনভেস্ট করছে 200 মিলিয়ন। এরকম বহু লোক আছে যাদের 4 স্টার হোটেল আছে, যাদের বড় বড় রিসোর্ট আছে, যাদের অনেক কিছু আছে। সরকার জানে, আমরা জানি না, কারণ তারা আমাদের কমিউনিটিতে মিশে না। তারা মনে করে আমাদের কমিউনিটি মিশতে তাদের বিপদ আছে। তো যার কারণে আমাদের চুপ করে থাকলে হবে না। সরকার কিন্তু আমাদের পক্ষে। এই বর্তমান যে সরকার ক্ষমতায় আসছে, যে পাস করছে, তারা কিন্তু বিপক্ষে না, তারা আমাদের পক্ষে। তাদের অপোজিশন আগে যে ছিল, আগের সরকার, তারা আমাদের পক্ষে। এবং অন্যান্য বাম দল যেগুলি, সেগুলি আমাদের পক্ষে। শুধু 1-2টা দল আছে, তারা আমাদের বিপক্ষে। তারা আমাদের বিপক্ষে না, তারা বাংলাদেশের বিপক্ষে না। কারণ আমরা যদি হিসেব করি, তাহলে পর্তুগালে তাদের ভাষা যদি বলি, 1.6 মিলিয়ন পপুলেশন আছে যারা ইমিগ্রেন্ট। তারা কথা বলে এই 16 লক্ষ লোকের বিরুদ্ধে। বাঙালি আমরা 50,000। আমাদের এত টেনশন করে লাভ নেই তো। 15.5 লক্ষ লোক যদি চুপ থাকে, 15.5 লক্ষ লোক যদি মেনে নেয়, তাহলে আমাদের 50,000 বাঙালিও মানতে রাজি, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা তো শুধু বাঙালি নিয়ে চিন্তা করে না। তারা যখনই কথা বলে, তখনই 16 লাখের কথা বলে। তারা যখনই কথা বলে, তখনই জেনারেল ইমিগ্রেন্টস কথা বলে। সেখানে যেই দেশ থেকে তারা শোষণ করে নিয়ে আসছে এই দেশে, সেই দেশের লোক এখানে আছে। অলরেডি অনেক আফ্রিকান প্রতিবাদ করতেছে অনেক জায়গায়, অনেক ব্রাজিলিয়ান প্রতিবাদ করতেছে অনেক জায়গায়। পালপের সদস্য যারা, যারা আমাদের দেশের কমনওয়েলথের মতো এই দেশে যারা শাসন করছে, সেই দেশ কম্বাইন্ডলি তাদেরকে বলা হয় পালপ। সেই পালপের যে সমস্ত সদস্য দেশ, সেই সদস্য দেশগুলো কথা বলা শুরু করছে। যার কারণে এগুলো থেমে যাবে। আপনারা চিন্তা করবেন না। আপনাদের যেটা করতে হবে, সামান্য কোরবানি করতে হবে। 10 টাকার কোরবানি, 5 টাকার কোরবানি, 50 টাকার, 100 টাকার কোরবানি। 100 টাকা নিয়ে তুই চলে যা বাবা, ফিসাবিল্লাহ। কিন্তু আমরা 10 টাকা, 70 পয়সা, 50 পয়সার জন্য তাদের মাইক খাই, সেটা পত্রিকায় আসে। এগুলো আমাদের জন্য লজ্জাজনক। আমি এই কথাগুলি চাইছিলাম যে জনগণ শুনুক, মানুষ শুনুক। যে সমস্ত লোকরা মিনি মার্কেট করে তারা শুনুক, যে সমস্ত লোকরা রেস্টুরেন্ট ব্যবসা করে তারা শুনুক, যাতে করে তারা বুঝে যে একটা লোক, একটা সেই আফ্রিকা যদি একটা কফি খায় বা একটা কিছু দেয়, নেয়, তার পিছিয়ে দৌড়ানোর দরকার নেই, তার গালি দেওয়ার দরকার নেই। আমরা শুনলে বুঝি এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। যাক, মোটামুটি আজকে এখানে দোয়ার আয়োজন। আমি একটু বেশি বলে ফেলছি, অন্যদের থেকে আমাকে ক্ষমা করবেন। আমি শেষ করব। শুধু একটা জিনিস, সেদিন আমরা বসছিলাম, অনেকে ওখানে ছিল। সেখানে আমাদের অনেক ভাইরা, আজকে তাদেরকে দেখি না, যারা এখানে ছিল, তারা সব সিদ্ধান্ত হয়েছে যে আগামী 24 তারিখে প্রাসাদ কমার্সিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একটা ডেমনস্ট্রেশন হবে, একটা বড় মিটিং হবে। আমি বলছি, আমরা 50,000 লোক বলতেছি, 50,000 লোকের তো 40,000 লোকে লিসবন থাকে। তো আমরা কি অর্ধেকে সেখানে যেতে পারবো না? 20,000 লোক যদি আমরা প্রাসাদ কমার্সিতে জমা হই, এবং সবার যদি হাতে প্লে কার্ড থাকে, এবং সেই প্লে কার্ড যদি পর্তুগিজরা দেখে, তাহলে কি হবে? তারা ভাববে যে না, আমরা আসি, আমরা এখনো বলি নেই, আমাদেরকে মারতে পারবে না। কারণ আমরা এমন না যে আমরা, আমাদের কোনো ভাইস আছে, আমাদের কোনো কলঙ্ক আছে, কারণ আমরা সবাই কাজ করে রাখি। যার কারণে আমাদের প্রত্যেককে 24 তারিখে 3:30টায় উপস্থিত থাকতে হবে। আমরা 20 তারিখে চিন্তা করছিলাম, অনেকে বন্ধ আছে 19 তারিখে, অনেকের আবার বিভিন্ন ব্যবসা আছে, শুক্রবার জুম্মা আছে, মালটাল কিনতে যায়, এইসব ঝামেলা যেতে পারবে না। এটা প্রচার করবে, বিশেষ করে প্রেস ক্লাবের পক্ষ থেকে বলছি, এটাকে প্রচার করার জন্য প্রচুর, এবং
সেন্ট্রাল লাইনে আজকে কথা বলছি আমি, তাদের ওইখানে প্রায় আমাদের 10,000 লোক আছে সেন্ট্রাল লাইনে, বেনফিকা থেকে সিন্দ্রা পর্যন্ত। এই সমস্ত লোকদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি কথা বলছি, কাছে দিয়ে কথা বলছি এবং আজকে এখানে বলছি। আমি মনে করি সর্বোচ্চ মানুষ, সব মানুষ একটাদের চলে আসা। দাওয়াতের অপেক্ষা করবেন না ভাই, কারণ দাওয়াতের অপেক্ষা করার সময় নাই। আজকে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সমস্যা হচ্ছে, গাজাতে যে সমস্যা হচ্ছে, কেউ অপেক্ষা করে না কে কি অর্ডার দিব, সবাই নাফসি নাফসি করতেছে। যার কারণে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে আমাদের কাজ করতে হবে। সবার প্রতি আমার অনুরোধ, আপনারা সেদিন যাবেন এবং আমরা সেখানে একটা স্মারকলিপি লিখবো, সেটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিব, তার কপি আমরা আইনাতে দিব। এবং সেই সাথে ওই দিন আরেকটা জিনিস আমি বলছি ব্যক্তিগতভাবে, যে কমিউনিটির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে যদি আমরা একটা টেস্ট করি সেটা ভালো হবে। তাহলে ফিউচারে ভবিষ্যতে এই জিনিসগুলো আরো স্ট্রং হবে, কমিউনিটি চিন্তা করবে যে না তারা সামনে গেছে। তাহলে যেটা হয়েছে সেটা পাবলিক কেস কদিন পরে বন্ধ হয়ে যাবে, এরপরে আর খুঁজে পাবেন না। যদি কেস করেন, কেস করলে সেই কেসটা চলতে থাকবে। এবং মোটামুটি আমি চিন্তা করছি অন বিহাফ অফ দ্য কমিউনিটি যে আমরা একটা অনেক বড় ধরনের ইন্ডেমনিজেশন সেটা আমরা চাইবো। এই ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে। জানের ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না, জান তো ফিরে দিতে পারবে না, কিন্তু তার যে বাচ্চারা এখানে আছে, তার বউ আছে, তাদের নিরাপত্তার প্রয়োজন। সেই নিরাপত্তা চেয়ে আমরা অবশ্যই আমাদের একটা প্রসেস খোলা এখন জরুরি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।